বাংলাদেশের মুমিন মুসলমানরা সারাক্ষণ স্বপ্নের মধ্যে বিচরণ করে, কল্পনার জগতে বিচরণ করে, কল্পনার জগতে বিচরণ করে বীর দর্পে অনেক কিছু করবে, অনেক কিছু জয় করবে, এই ধরনের স্বপ্ন তাকে সারাক্ষণ আচ্ছন্ন করে রাখে। তার একটা জাজ্জল্য প্রমাণ দেখছি এখানে, যে একজন ভদ্রলোক আছেন না, তো ওনার বক্তব্যের মধ্যে এখন এই ব্যক্তি কি সেনাবাহিনীর কোনো লোকটা ছিল কিনা কে জানে, বাট তার কথাবার্তাগুলো শুনে মনে হলো যে লোকটা একেবারে কল্পনার জগতে বসবাস করে, কিন্তু সেই কল্পনার জগৎটা তার কাছে মনে হয় যেন একেবারে কঠিন বাস্তব। তো বিষয়টা পুরো বুঝতে গেলে সর্বপ্রথমে তার কথা আমাদেরকে একটু শুনতে হবে। ভারত যত বড়ই হোক না কেন, ভারতকে শিক্ষা দিতে আমাদের এক সপ্তাহের বেশি সময় লাগবে না। কি বলেন ভাইজান, এক সপ্তাহ কেন? কি উল্টাপাল্টা কথা বলেন? একদিনেই তো শিক্ষা দিয়ে যায় ভারতকে। যত বড়ই সে দেশ হোক না কেন, আর যতই তার সামরিক শক্তি অর্থনৈতিক শক্তি থাকুক না কেন, কিছুই যায় আসে না। ওরা তো মুশরিক, মানে হিন্দু। ওরা তো মমিন মুসলমানের সাথে যদি যুদ্ধে লিপ্ত হয়, তো মমিন মুসলমানরা তো একাই 100, তাই না? অর্থাৎ একজন মমিন মুসলমানের এগেনস্টে 100 জন হিন্দু, এরকম ইকুয়েশনে লড়াই করা যায়। আসলে মুমিন মুসলমান যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ঝাঁপিয়ে পড়বে, তো ওদের হাজারে হাজারে না লাখে লাখে কাতারে কাতারে যারা নাকি যুদ্ধ করার খায়েশ আছে, তারা তো ভেগে যাবে। এটাই তো বাস্তব, এটাই তো বাস্তব। সুতরাং আপনি বললেন 1 সপ্তাহ টাইম লাগবে, মানে 1 সপ্তাহ টাইম লাগবে না। আমার কাছে তো মনে হয় যে একদিন, হ্যাঁ একদিন। 1 সপ্তাহ অনেক বেশি বলে ফেলে আপনি মুসলমানদের বীরত্বকে খাটো করছেন। এই জন্যে আমাদের নেতৃত্ব যদি সত্যিকার অর্থে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিটাকে সবার সামনে সত্যিকার ভাবে শক্তিশালী ভাবে তুলতে পারে, তাহলে দেখবেন ভারত আমাদের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে চীন তার 2 চক্ষু দিয়ে তাকে জ্বালিয়ে ফেলবে। একেবারে খাঁটি কথা বলছেন। ভারত যদি বাংলাদেশের ওপর 1 চক্ষু দিয়ে তাকায়, তাহলে সাথে সাথে চায়না ওদিকে 2 চোখ দিয়ে তাকাবে। আপনি তো একটু ভুল করছেন, এখানে খালি চীনের কথা বললেন কেন? পাকিস্তানের কথাও তো বলতে পারতেন না? পাকিস্তানও তো 2 চোখ দিয়ে ভারতের উপরে তাকাবে। অর্থাৎ আমি একটু আগে বলছিলাম না যে বাংলাদেশের মুমিন মুসলমানরা একেবারে স্বপ্নের মধ্যে কল্পনার জগতে বিচরণ করে। তারা কিন্তু লিটারালি এটা বিশ্বাস করে যে ভারতের সাথে বাংলাদেশের যদি কোনোদিন কোনো যুদ্ধ হয় ভবিষ্যতে, আমার ধারণা তা হবে না, কিন্তু তারপরেও যদি ধরে নেওয়া যায়, মানে তর্কের খাতিরে যদি ধরি যে ভবিষ্যতে কোনো দিন হয়তো কিছু কনফ্রন্টেশন হলো, তো বাংলাদেশের এক বিশাল জনগোষ্ঠী কিন্তু এটাই কল্পনা করে বা এটাই বিশ্বাস করে যে তখন চায়না বীর দর্পে ভারতের উপরে হামলে পড়বে, ওদিকে পাকিস্তান বীর দর্পে ভারতের উপরে হামলে পড়বে। এটাই তারা বিশ্বাস করে, এবং এই বিশ্বাসের বশবর্তী হয়ে তারা এই সমস্ত কথাবার্তা বলে। তারা কঠিনকালেও যুক্তি এবং বাস্তব ভিত্তিক বিচার বিশ্লেষণ করে এটা বোঝে না যে ভারত আর বাংলাদেশের যদি ভবিষ্যতে কোনো দিনও কোনো কনফ্লিক্ট হয়ও, তাহলে মানে চায়না তো অনেক দূরের কথা, পাকিস্তানও ভারতের উপরে এসে কোনো কিছুই করবে না। তার কারণ হচ্ছে, চায়নার ক্ষেত্রে বিষয়টা হলো যে ভারত হলো চায়নার একটা বিশাল বাজার। যেমন গত বছরই এই চায়না কিন্তু ভারতে রপ্তানি করেছে প্রায় $130 বিলিয়ন পণ্য। $130 বিলিয়ন, বুঝছেন? তার মানে বিশাল পরিমাণ পণ্য এই চায়না ভারতে রপ্তানি করে। অর্থাৎ চায়নার অর্থনীতির একটা বেশ উল্লেখযোগ্য অংশই কিন্তু নির্ভর করে এই যে ভারতে রপ্তানির উপরে, অর্থাৎ ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্কের উপর। পক্ষান্তরে সেই গত বছরই চায়না বাংলাদেশে কী পরিমাণ রপ্তানি করছে? এই $22 থেকে $23 বিলিয়ন। কোথায় 130-35 বিলিয়ন ভারতে রপ্তানি করেছে, আর সেখানে মাত্রই মনে করেন যে এই 22-23 বিলিয়ন এরকম। তাহলে চায়নার কাছে লাভজনক দেশ কোনটা, ভারত নাকি বাংলাদেশ? অবশ্যই ভারত, তাই না? তো বাংলাদেশের জন্য এই চায়না কি সেই ভারতের সাথে কোনো রকম কোনো হিসিংয়ে যাবে? কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমান তো এই সমস্ত বিচার বিশ্লেষণ করে না, এবং করার প্রয়োজনও মনে করে না। কারণ ওই যে কল্পনার জগতে তারা এটাই বিশ্বাস করে যে চায়না তাদের পক্ষে এসে ভারতে হামলে পড়বে। আর ওদিকে পাকিস্তান কেন
বাংলাদেশের পক্ষে ভারতের উপরে কোনো আক্রমণ করবে না। তার কারণ হচ্ছে বস্তুত পাকিস্তান চায়, পাকিস্তান যেমন একটা ভিখারি রাষ্ট্র, তাই না, ব্যাংক্রাফট কান্ট্রি, এটা তো সবাই জানে, একটা ফেইল্ড স্টেট। তো এখন একসময় বাংলাদেশ তো পাকিস্তানের অংশ ছিল। তো 1971 সালে যখন স্বাধীন হয়ে গেল তখন পাকিস্তানের নেতারা মনে করছিল যে এই বাংলাদেশ ওয়ান্স আপন এট এ টাইম ইট উইল বি দ্য পার্ট অফ ইন্ডিয়া। আর যদি স্বাধীনভাবে থাকেও তাহলে এই দেশ কোনো দিনও মাথা তুলে দাঁড়াতে পারবে না। তো যাই হোক, বাংলাদেশ তো স্বাধীনভাবেই আছে এবং মাথা তুলে খালি দাঁড়াই নাই, শেখ হাসিনার সেই কথিত স্বৈরাচারী শাসন আমলেই এখানে এই বাংলাদেশ পাকিস্তানকে সারপাস করে অনেক দূর অগ্রসর হয়েছে। এবং এতটাই অগ্রসর হয়েছিল যে এই পাকিস্তানের সাংবাদিকরা কিন্তু বলছিল তাদের সরকারের কাছে যে তোমাদেরকে আমাদের পাকিস্তানকে সিঙ্গাপুর বানানোর দরকার নাই, আমাদেরকে বাংলাদেশের সমান অর্থনৈতিক উন্নতি করলেই হবে। হ্যাঁ, এই কথাটাই কিন্তু তারা টকশোতে বলতো। তো এই জিনিসটা তো অবশ্যই পাকিস্তানের যে মানে শাসক গোষ্ঠী তাদের তো গায়ে লাগছে, তাই না? তো তাদের আপ্রাণ চেষ্টা কী হবে, বাংলাদেশকে ফকির বানানো, বাংলাদেশকে ভিখারি রাষ্ট্র বানানো, বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেট তৈরি করা। এবং তাদের মূল অস্ত্র ওই যে ইসলাম ধর্ম, মুসলমান ভাই ভাই। আর একই সঙ্গে এমন প্রোপাগান্ডা ছড়াতে হবে দল বেঁধে যে ভারত বাংলাদেশের উপরে আধিপত্য বিস্তার করছে, এবং এটাকে ধর্মীয়ভাবে দেখাতে হবে কি ব্যাপার, মুমিন মুসলমানরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তার উপরে আধিপত্য বিস্তার করে এই ভারতের হিন্দুরা মানে পৌত্তলিকরা। এই ধরনের প্রোপাগান্ডা যদি বাংলাদেশে ভালো মতো ছড়ানো হয়, বাংলাদেশের মুমিন মুসলমান ভয়ঙ্কর রকমভাবে ভারত বিরোধী হবে, এবং সেটাই কিন্তু ঘটছে, বাস্তবে সেটাই আমরা দেখি। এবং এই ভদ্রলোকটা ঠিক ওই দলেরই একটা অংশ। তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে চায়না কোনোদিনও বাংলাদেশের পক্ষে ভারতের সাথে গ্যাঞ্জাম করবে না, তাতে আখেরে তাদেরই বিশাল ক্ষতি। আর পাকিস্তানের লাভ হলো, মানে তাদের কোনো লাভও নাই লসও নাই, বাট একদিকে লাভ হলো মানে মানসিক প্রশান্তি। বাংলাদেশকে যদি ভিখারি রাষ্ট্র, দেউলিয়া রাষ্ট্র, ফেইল্ড স্টেট করা যায় তাহলে তারা একটা পুলক অনুভব করবে, এবং 71 সালের পরাজয়ের প্রতিশোধ তারা নিতে পারছে বলে তারা আনন্দিত হবে, উল্লসিত হবে, এটাই। কিন্তু আমি এই কথাগুলো যতই বলি না কেন তাতে কী যায় আসে, বাংলাদেশের মানুষরা তো ওই মনে করেন যে এমন ধর্মোন্মাদ, তারা তো নিরপেক্ষ চিন্তা করতে পারে না, তারা তো নিউট্রালি চিন্তা করার মতো তাদের সে শক্তি নাই। এবং বাংলাদেশের সবচাইতে সস্তা মানে জনপ্রিয়তা অর্জনের একটা অন্যতম কৌশলই হলো ভারতের বিরুদ্ধে খালি বিষোদ্গার করো। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইদানিংকালে ভারতের বিরুদ্ধে এত বেশি বিষোদ্গার করা হয়েছে যে আস্তে আস্তে এই অস্ত্রটা কিন্তু ভোতা হয়ে যাচ্ছে। এটা একদিক দিয়ে ভালো হয়েছে, আমার কাছে যেটা মনে হয়। এবং এই যে ভোতা যে হয়ে যাচ্ছে, এবং বাংলাদেশের পাবলিকও যে আর তাদের এই উপরে লোক দেখানো ভারত বিরোধিতা বা ভারতের বিরুদ্ধে জিহাদের ডাকডোক, এগুলা যে পাবলিক আর তেমন খাচ্ছে না, তার একটা জাজ্জল্য প্রমাণ কিন্তু এবার ভারত নিজেরা খুব কৌশলে ভারতের ওই বাংলাদেশের সামনে কিন্তু তুলে ধরছে। সেটা কি, 2 বছর ধরে ওই ট্যুরিস্ট ভিসা তারা বন্ধ রাখছিল, তাই না? এরপর হঠাৎ করে ভারত কী করেছে, ট্যুরিস্ট ভিসা ওপেন করে দিয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যারা নাকি ভারত বয়কট বলে চিৎকার করতো, ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং জিহাদ করবে বলে যারা দৃঢ় প্রতিজ্ঞ ছিল, সেই তারাই কিন্তু এখন লম্বা লাইন দিয়ে তারা এখন ভারতের ভিসা টোকানোর জন্যে দাঁড়িয়ে আছে লাইনে, তাই না? তো এইটা বাংলাদেশে যারা নাকি সস্তা জনপ্রিয়তার জন্য এই যে ভারত বিরোধী রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিত না, তো তাদের 2 গালে সপাটে চড় মারার মতো হলো না। এখন তারা কি উত্তর দিবে? কই, তাদের উচিত ছিল না যে ভারতীয় হাই কমিশন মানে আইভ্যাক সেন্টার, যেখানে নাকি ভারতীয় ভিসা সেন্টার আর কি, সেখানে যে অবরোধ করা, যাতে করে কোনো মুমিন মুসলমান ভারতের ভিসার জন্য আবেদন করতে না পারে। কই, তাদের কাউকে কিন্তু দেখা যায় নাই। এবং ইন্টারেস্টিং ব্যাপার, 24 ঘন্টার মধ্যে নাকি 1,40,000 করছে, অ্যাপ্লিকেশন করছে ভারতীয় ভিসার জন্য। চিন্তা করা যায়, আমি তো প্রথমে বিশ্বাসই করি নাই এত। তাহলে এই যে গত 2 বছর ধরে যে ভয়ঙ্কর ভারত বিরোধিতা, ভারত বয়কট, দিল্লি না ঢাকা, কত কিছু হলো, এই ফলাফল কি এই
তার মানে বোঝা যাচ্ছে যে ভিতরে ভিতরে মানুষজন এখন ক্ষিপ্ত হচ্ছে, এই যারা নাকি লোক দেখানো বা হুদাই সস্তা জনপ্রিয়তার জন্য ভারত বিরোধিতার কথা বলা বলি কথা বলে, জিহাদ ঘোষণা করে, আস্তে আস্তে পাবলিক যে তাদেরকেই বয়কট করা শুরু করছে, তার একটা উজ্জ্বল নমুনা কিন্তু এই ভারত কৌশলে এই বাংলাদেশের মানুষের সামনে উন্মোচন করে দিল বলে আমার বিশ্বাস। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।